কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়ায়। এটা হলো ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার 2। চ্যাপ্টার শুরুতেই দেখানো হয় সেই মেয়ের বয়ফ্রেন্ডকে কথা বলার চেষ্টা করছে, আর মেয়েটি চিৎকার করে শুধু বলছে যে থেমে যাও। আর দেখানো হয় যে ম্যানেজার কিম রশির মাধ্যমে সেই ছেলেটি গলার মধ্যে পেঁচিয়ে রেখেছে এবং টানছে। মেয়েটি বলছে যে প্লিজ থেমে যাও। এটা বলতে বলতে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আর ম্যানেজার কিম বলে যে লেফট রাইট, ডানে এবং বাই, এরকম করতে করতে ছেলেটাকে কষ্ট দিচ্ছে আর বলছে যে আমাকে বলো যে কোথায় আছে। ছেলেটি তখন উত্তর দেয় যে আমি সত্যিই জানি না কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, প্লিজ বিশ্বাস করো আমার উপর। ম্যানেজার কিম বলতেছে যে তাহলে কি তোমাদের কাছে কি তার নাম্বারও নেই? ছেলেটি বলছে যে হ্যাঁ, নাম্বার আমাদের কাছে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তাদের নাম্বারটা আছে। গ্রুপের নাম হলো ক্রু হেড। ম্যানেজার কিম তখন কিছু বলে না এবং পরবর্তীতে বলে তাহলে কোথায় আছে তারা। বাড়ির দৃশ্য দেখানো হয়। এই বাড়ির ভিতরে এই লোকটিকে দেখানো হয় যে কারো কাছে ক্ষমা চাচ্ছে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এবং যার কাছে ক্ষমা চাচ্ছে তাকে দেখানো হয় এই হচ্ছে সেই লোক যে কে ক্রু হেড। তার নাম হচ্ছে ও মিন চিওল। ও মিন চিওল তখন ওই লোকটির মাথা ধরে বলে যে তুমি কি আমার সাথে মজা করছো, খেলা করছো? তুমি কন্ট্রাক্ট সাইন করেছো, আর কন্ট্রাক্ট কি তোমার কাছে কোনো কিছু না? দেখো, কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে তুমি যদি সময়ের মধ্যে টাকা পরিশোধ না করো তাহলে তোমার মেয়েরও এর মধ্যে ক্ষতি হতে পারে। ছেলেটি কোনো কিছু বলে না তখন, এবং মেয়ের দিকে তাকিয়ে থাকে। তার মেয়েকে পিছনে ধরে রাখা হয়। মেয়েটি শুধু বলতে থাকে যে বাবা। সে লোকটি তখন বলে যে কিন্তু আমার মেয়ে এখনো একজন ছাত্রী। লোকটি তখন মারতে মারতে বলে যে ইউ সান অফ এ বিচ। এটা শুধু একটা মাত্র সময়ের খেলা, তাহলে এই সময়টা তোমার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? যদি তোমার কাছে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তুমি আগে থেকে এটা করনি কেন? লোকটি তখন কিছু বলে না। তোমারও এটা অপছন্দ, এটা বলে লোকটিকে একটি জোরে লাথি মারে। মমিন তখন ওই লোকটিকে বলে যে তুমি দেখো এখন এই মেয়ের সাথে আমি কি করি, তুমি শুধু দাঁড়িয়ে দেখো। এবং তার লোকদেরকে আদেশ দেয় যে তোমরা এই মেয়েকে নিয়ে যাও। মেয়েটি শুধু বাবা বলে চিৎকার করতে থাকে, কিন্তু লোকটি কোনো কিছু করতে পারে না এবং অন্যদিকে তাকিয়ে থাকে। তখন মমিন বলে তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন, দেখো এদিকে কি হয়। তুমি সরাসরি দেখো কি হয় যখন তুমি টাকা নিয়ে তা সময় মতো পরিশোধ না করো। হ্যাঁ, এটাই জীবন। তাই তোমাদের সময় মতো কন্ট্রাক্টটা পূরণ করা উচিত ছিল। লোকটি তখন তার মেয়েকে দেখে বলে যে না, আমি এইসব আর দেখতে পারবো না। মেয়েটি চিৎকার করে শুধু বাবা বলে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বাঁচাও আমাকে। এরই সাথে দেখা যায় যে বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে আছে। পরবর্তী প্যানেলে দেখানো হয় যে ম্যানেজার কিম সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এবং ওয়ামিনকে বলে যে এক্সকিউজ মি স্যার, কেউ এসেছে। ওয়ামিন তখন ওই ছেলেকে জিজ্ঞাসা করে যে তোমরা কোনো কিছু এখন অর্ডার দিতে গেছো কেন? তখন সেই ছেলেটি বলে মেয়োনিজ অর্ডার দিয়েছিলাম, কিন্তু তাকে দেখে মনে হয় না যে তিনি একজন ডেলিভারি ম্যান। ওয়ামিন বলে যদি সে ডেলিভারি ম্যান না হয়ে থাকে তাহলে তিনি এসেছেন কেন? এবং ছেলেটি বলে যে এই জন্যই আমি এখনো দরজাটা আর খোলা হয় নাই। ওয়ামিন ছেলেটিকে আদেশ দেয় যদি সে ডেলিভারি ম্যান না হয়ে থাকে, খাবার ডেলিভারি না করে থাকে, তাহলে দরজাটা বন্ধ করে দাও। এবং ছেলেটি উত্তরে জবাব দেয় ইয়েস স্যার। এবং ছেলেটি সরাসরি যাওয়া শুরু করে এবং যাওয়ার পরে মনে আসে যে না, তিনি সামনের যে দরজাটা সেটা বন্ধ করতে ভুলে গেছে এবং দেখা যায় যে সেই দরজাটা খোলা। ছেলেটি তখন জিজ্ঞাসা করে যে তুমি কে, তুই জানতে এসেছো এখানে? তখন সবাই অবাক হয়ে যায়। নীরবতা দেখে সবাই শোন করতে থাকে যে কি হলো। মমিন তখন জিজ্ঞাসা করে এই সাউন্ডটা কেমন। সে সামনে যাওয়া শুরু করে এবং দরজার ওপাশ থেকে শুনতে থাকে, আওয়াজ আসতে থাকে, কিন্তু কারো কোনো কথাবার্তা শোনা যায় না। তখন আরেকটি ছেলে ব্যাট নিয়ে রেডি হয়ে থাকে, যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে যেন তিনি আক্রমণ করতে পারে। মেয়েটি তখন বলে দাঁড়াও একটু, সাবধানে। ছেলেটি যখনই তার ব্যাটটাকে ঘুরিয়ে দেয় তখনই ম্যানেজার কিম নিচ থেকে ঢুকে যায় এবং ব্যাটের আঘাত তার গায়ে লাগে না এবং একটি হাতের সাহায্যে তার টেকনিকের মাধ্যমে ছেলেটিকে বেহুশ করে দেয়।
এবং তার ব্যবহার করা রশির মাধ্যমে ছেলেটির পায়ে বেঁধে উপরের সাথে টানিয়ে দেয় কোনো কিছু বোঝারই আগে। আর ছেলেটি চুপচাপ হয়ে যায় এবং বুঝতে পারে না যে এটা কি হলো এখন। মেয়েটা তখন চুপ হয়ে যায় এবং ম্যানেজার কিম শুধু একটা কথাই জিজ্ঞাসা করে যে তার যে মেয়ে মিনজি সে কোথায়। ছেলেটি তখন উত্তরে দেয় যে কে মিনজি, আমি তো কোনো মিনজিকে চিনি না। তখন ম্যানেজার কিম তার রশিটা আরো জোরে টানতে থাকে, যার ফলে সে তার পায়ে আঘাত পেতে থাকে এবং বলে যে থামো, এরকম করো না। আমি তোমায় বলেছি যে আমি মিনজি নামে কাউকে চিনি না। থেমে যাও, আমার মনে হচ্ছে যে আমি এখনই পড়ে যাব। বাঁচাও কেউ আমাকে, স্যার। তখন দেখা যায় যে তার যে বস তিনি জানলা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার কিম তাকে ধরার জন্য এগিয়ে যায় কিন্তু পারে না। ততক্ষণে তিনি লাফ দিয়ে নিচে নেমে যায় এবং ওমেন ভাবতে থাকে যে এই লোকটা কে, তিনি কি কোনো পুলিশ অফিসার বা কোথা থেকে আসলো, কেউ কি তাকে আমাদের সম্পর্কে বলে দিল, এটা ভাবছে আর তিনি দৌড়াচ্ছেন এবং বুঝতে পারছেন না যে এখন তিনি কি করবেন। হঠাৎ করে তার পায়ের মধ্যে কোনো সুতোর মতো কোনো কিছু লাগে এবং তিনি নিচে পড়ে যান এবং বলে যে এটা কি, কে এই রাস্তার মধ্যে এরকম চিকন চিকন সুতা বেঁধে রেখেছে। এবং তিনি খেয়াল করে দেখে যে তার আশেপাশে সব জায়গায় এগুলো বাঁধা আছে। তখন ওয়ামিন বলে যে না, এটা শুধুমাত্র কি আমার জন্য কি এই জালটা বিছানো হয়েছে যেন আমি যদি যাওয়ার চেষ্টা করি তাহলে ফেঁসে যাই। কোন কিছু ব্ল্যাক প্যানেল দেখানো হয় যেখানে শুধু বলা হয় যে আমি সত্যিই বলছি আমি জানি না, তুমি বিশ্বাস করো আমি জানি না কোনো কিছু। এবং কালার প্যানেলে দেখানো হয় যে ওয়ামিনকে কেউ মারছে, আর ওমিন বলছে যে আমি সত্যি বলছি আমি জানি না, তুমি কার কথা জিজ্ঞাসা করছো। আমাদের শুধু টেলিগ্রামের মধ্যে মেসেজ আসে এবং সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের একটা গ্রুপ আছে টেলিগ্রামে এবং সেখানেই সব মেসেজ এসে থাকে। তাই আমি সত্যি বলছি আমি জানি না তুমি কাদের কথা বলছো। আর দেখানো হয় সেই ওমিনকে ম্যানেজার কিম অনেক মেনে থাকে। ওমিন আরো বলে যদি তারা চায় তখন তারা আমাকে চ্যাটের মধ্যে ইনভাইট করে আর আমি তখন তাদের সাথে কথা বলতে পারি, এছাড়া আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। এবং তাদের কাজ শেষ হওয়ার সাথে সাথেই সেই চ্যাটগুলো নষ্ট করে ফেলে যেন কোনো প্রমাণ না থাকে। তারপর ম্যানেজার কিম বলে যে তাহলে কি তুমি বলতে পারো তাদের কন্ট্যাক্ট নাম্বার কি। তখন ওয়ামিন বলে ও সে কন্ট্যাক্ট নাম্বার এই যে। তখন সেই কন্ট্যাক্ট নাম্বার দেখানো হয় এবং সেখানে যে কথাবার্তাগুলো সেগুলো দেখানো হয়। তখন ম্যানেজার কিম ওয়ামিনের হাতটা জন্য ঘুরিয়ে দেয় এবং ওয়ামিন কোনো কিছু বোঝার আগে বলতে পারে যে যদি এভাবে হতে থাকে তাহলে আমার হাতটা ভেঙে যাবে। তখন যে লোকটি কন্ট্রাক্টটা সাইন করেছিল এবং তার মেয়ে তারা কোনো কিছু না বলে চুপচাপ শুধু দেখতে থাকে। ওয়ামিন তখন বলে যে আমি সত্যি কোনো কিছু জানি না, আর এগুলো কি সাউথ কোরিয়ার মধ্যে করার জন্য অনুমতি দেওয়া আছে। তখন ম্যানেজার কিম জবাব দেয় যদি এগুলো সাউথ কোরিয়ার মধ্যে অনুমতি নেয় তাহলে তুমি কি করছো, সেগুলোর জন্য কি অনুমতি দেওয়া আছে। এটা বলার সাথে সাথে ম্যানেজার কিম ওমিনের হাতটা ভেঙে দেয় এবং ম্যানেজার কিম বলে যে শুধুমাত্র আমার প্রশ্নের জবাব দাও। ম্যানেজার কিম তখন সেই ওমিনকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে আসবে এবং ওমিন জবাবে দেয় যে আইনই আমাকে বাঁচাতে আসবে। তখন ম্যানেজার কিম বলে যে তোমরা কি কোনো আইন ভাঙো নাই। তখন ওমিন জবাবে দেয় যে আমাদের এখনো বয়স আছে, উই আর মাইনার্স, আমাদের বয়স 16 থেকে নিচে। এটা বলার সাথে সাথে হাসতে থাকে। ওমিন আরও বলে যদি আমরা কোনোভাবে কোনো আইন ভেঙে থাকি তখন আমাদের কাছে সেকেন্ড চান্স থাকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। ম্যানেজার কিম কিছু না বলে জোরে একটা লাথি তখনই ওমিনের মুখে মেরে দেয় এবং ওমিন ব্যথায় পড়ে চিৎকার করতে থাকে। ম্যানেজার কিম বলে যে না, আমি তোমাদেরকে এখান থেকে যেতে দিতে পারবো না এভাবে, এবং তার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা খোলে এবং কিছু কাগজ সরানোর পরে দেখা যায় যে তার ব্যাগের ভিতরে একটা পিস্তল আছে। তখন ম্যানেজার কিম বলে যদি একটা ছেলে তার বাবা মাকে হারিয়ে ফেলে তখন তাকে এতিম বলা হয়, যখন একটি বউ তার যে স্বামী তাকে হারিয়ে ফেলে তখন তাকে বিধবা বলা হয়। এইসব বলতে থাকে এবং তার যে পিস্তলটা সেটা রেডি করতে থাকে, সেটার মধ্যে গুলি ঢুকিয়ে দিতে থাকে। আরও বলে যদি
কোনো বাবা তার মেয়েকে হারিয়ে ফেলা হয়, তার বাচ্চাদের হারিয়ে ফেলা হয়, তখন তাকে কি বলা হয়? আর এটাই আমাকে বিরক্তকর অনুভূতি করায়, এবং আমার এখন এমন মনে হচ্ছে যে আমার কাছে আর কোনো কিছু নেই হারানোর জন্য। বৌমিন কিছু না বলে ভয় কাঁপতে থাকে, আর ম্যানেজার কিম বলে থাকে যে তোমার কি মনে হয় আমি কোনো কিছু নিয়ে এখন আর চিন্তা করি, কোনো আইন বা কোনো কিছু নিয়ে? তাহলে আমি কিছু বড়দের যে গুনাহ থাকে সেগুলো যেন করতে পারি। এরই সাথে ম্যানেজার কিম সেই পিস্তলটা ছেলেটির দিকে তাক করে দেয়। বৌমিন তখন ভাবে এটা কি সত্যি আসল পিস্তল? সে কি করবে? সে কি আমাকে এখন সত্যি গুলি করতে যাচ্ছে? আর ম্যানেজার কিম কোনো কিছু না বলে একটি রাগান্বিত দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে বমিনের দিকে। বমিন তখন মনে মনে বলে যে হ্যাঁ, আর সত্যি হচ্ছে যে আমি মাইনরও না। বমিন তখন মনে মনে বলে যদি তিনি সত্যি গুলি এখন চালিয়ে দেয় তাহলে এটা সত্যি একটা ক্রাইম হয়ে যাবে। আর এরই সাথে ম্যানেজার কিম গুলি মেরে দেয় সেই ছেলের পায়ে, এবং বমিন তখন চিৎকার করতে থাকে ব্যথার জন্য। সবাই সেখানে অবাক হয়ে থাকে, কিন্তু কেউ কোনো বলছে না। ম্যানেজার কিমও কোনো কিছু না বলে শুধু তাকিয়ে থাকে, আর বমিন তখন চিৎকার করতে থাকে এবং বলতে থাকে যে তুমি আমার সত্যি গুলি করে দিয়েছো, তুমি কি কোনো প্রকার পাগল? কেউ 911-এ কল দাও, আমার অ্যাম্বুলেন্স লাগবে তাড়াতাড়ি। ম্যানেজার কিম তখন বলে যে আমি তোমাকে এখন ছেড়ে দেওয়ার একটাই কারণ, কারণ কি আমার এখনো মনে হচ্ছে যে আমার মেয়ে মিনজি এখনো বেঁচে আছে। যদি কোনো কিছু হয়ে থাকে মিনজির সাথে তাহলে তোমরা সবাই মরে যাবে। মিনজি তখন বলে যে প্লিজ, আমরা শুধু যেই আমাদেরকে কাজগুলো দেওয়া হয় আমরা সেগুলোই নিয়ে থাকি। তখন ম্যানেজার কিম বলে যে আমার পরিবার, আমার ফ্যামিলি, যারাই আমার কাছের আছে, কোনো প্রকার আইন এর মাঝখানে আসতে পারবে না। ম্যানেজার কিম ওমিনকে নিজের হাত দেখিয়ে বলে যে আমি এই হাতের মধ্য দিয়েই সকল প্রকার আইন বন্ধ করে দিব, আর এই রাতটা অনেক বড় হবে, দিনের থেকেও অনেক বড়। এবং ওমিন তখন ভয়ে কিছু না বলে শুধু কাঁদতে থাকে। ম্যানেজার কিম তখন রাগান্বিত হয়ে ওমিনের দিকে তাকিয়ে বলে যদি আমার মেয়ের সাথে কোনো কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়বো না। যদি কোনো প্রকার কোনো কিছু হয়, এবং সাবধানে থেকো, সামনে থেকে যেন এসব না হয়। আর আমি তোমার ফোন নিয়ে যাচ্ছি। এরই সাথে ছেলের ফোনে একটা রিং বেজে আসে, এবং ম্যানেজার কিং তখন তার চ্যাটের ভিতর ঢুকে টেক্সটগুলো পড়তে থাকে, এবং টেক্সটে লেখা থাকে যে তোমরা শিওর হয়ে নিও যেন সে মরে যায়।